মোহাম্মদ আশরাফুল বলেছিলেন পাকিস্তানকে হারাতে ২৬০ রানই যথেষ্ট। পাকিস্তানের কাপ্তানে ছিল ওপেন চ্যালেঞ্জ, বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করবে না, পারলে করে দেখাক। সফরকারী অধিনায়কের মুখের উপর করা জবাব টাইগারদের। নাজমুল শান্তর ইনিংস ঘোষণার মতো সাহসী সিদ্ধান্ত, নাহিদ রানার আগুনের গোলা, আর টাইগারদের দুর্দান্ত সব ফিল্ডিং। এক কথায় অবিশ্বাস্য জয়। তাতে মুখ বন্ধ হওয়া ছাড়া কি পাকিস্তানের আর কোনো উপায় আছে? দর্শক, বাংলাদেশ ঢাকা টেস্টটা একেবারে বীরের বেশে জিতেছে। সেই টেস্ট নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহাপিয়াল। সঞ্জয় সাহাপিয়াল, আপনাকে শুভ সকাল। সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি ৭১ খেলাযোগে। কোনোভাবে আপনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশ যখন ইনিংসটা ডিক্লেয়ার করে এই ম্যাচটা বাংলাদেশ জিতে নিবে? না, সত্যি কথা, গতকাল আমি একটা অন্য একটা শোতে ছিলাম, সেখানে কিন্তু ওই ইনিংস ব্রেকের সময় আমি এই কথাটাই বলছিলাম যে অবশ্যই সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে। এবং এই বাংলাদেশের যে চেঞ্জেসটা, এইটাতেই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই ম্যাচটা আমরা জিতেছি, বাট অ্যাটিটিউড, বাংলাদেশ দলের মধ্যে যে অ্যাটিটিউডটা এসেছে এবং ক্যাপ্টেন যে চ্যালেঞ্জটা, ওপেন চ্যালেঞ্জ নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছেন, এই যে মানে সাহস, আমি বলে দিচ্ছি তোমাকে যে আমি এই ম্যাচটি জেতার জন্য খেলছি, তুমি পারলে আমাকে ঠেকাও, এই যে চ্যালেঞ্জটা পাকিস্তানকে দিয়েছে, আসলে এটা আমি মানে এর আগে আমরা অনেক ম্যাচ জিতেছি, ইভেন রাওয়ালপিন্ডিতে আমরা ম্যাচ জিতেছি, পাকিস্তানকে হারিয়েছি, বাট এই যে অ্যাটিটিউডটা, সাহস, মানে গলা রুচিয়ে ম্যাচ জেতা, টেস্ট জেতা, এইটা আসলে আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ভিতরে দেখি, আমরা এসে যে দেখি অনেক সময় এরকম চ্যালেঞ্জ জানিয়ে দুই দল মাঠে নামছে। তো বাংলাদেশের এই অ্যাটিটিউডটাই আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে। এবং তার আগে চতুর্থ দিন যদি আমি বলি, যখন খেলা শেষ হলো, মোহাম্মদ আশরাফুল এক ধরনের কথা বললেন এবং সালমান আলী আগা যে রীতিমতো বাংলাদেশকে অনেকটা ছোট করার মতো, যে না বাংলাদেশ পারবে না, পারলে করে দেখাক। সেই যে সাহসী সিদ্ধান্তটা নাজমুল শান্তরা নিল, মনে হচ্ছিল যে সবকিছু একেবারে পরিকল্পনা মাফিক হয়েছে। যদিও সেখানে বৃষ্টির একটা বাগড়া ছিল, সেই বৃষ্টি থেকে শুরু করে সবকিছু মিলে রোমাঞ্চকর একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছি। না সজীব, আপনি যেটা বললেন যে সালমান আগা কিন্তু গতকাল আগের দিন তিনি বলেছিলেন বাংলাদেশ সাহস দেখাতে পারবে কিনা, মানে তাদের এই যে একটা বাংলাদেশকে নিয়ে একটা মানে তারা নিজের একটা মাইন্ড গেম খেলেছিল আমার মনে হচ্ছে। এবং আমি কালকে ম্যাচের পরে খুব করে খেয়াল করছিলাম যে পাকিস্তানি মিডিয়াতে কি বলে। পাকিস্তানের মিডিয়া কিন্তু আসলে এটা নিয়ে খুব বেশি না থাকলে ওদের সাবেক যারা আছে তারা কিন্তু ইউটিউব চ্যানেলগুলোতে তাদের মতামতগুলো দিচ্ছিলেন। তো আমি আহমেদ শেহজাদকে একটা দেখলাম যে তিনি তার হাতে ঘাড় লেগেছে খুব সাবেকদের, যে বাংলাদেশ কেন আমাদের, আজকে বাংলাদেশ আমাদের, সে বলছে আর কি যে আজ বাংলাদেশ আমাদের তাদের মর্জি মতন খেলার বলছে, এই টার্গেট দিচ্ছে, এই সময় বেঁধে দিচ্ছে, আমাদের দলের কি অবস্থা। কামরান আকমালকে দেখলাম যে তিনি আশা করছিলেন যে বৃষ্টি যদি হতো তাহলে হয়তো পাকিস্তান রক্ষা পেত। মানে এই যে ব্যাপারটা না, এটা আমরা খুব উপভোগ করছিলাম আমি, কারণ আমরা একটা প্রজন্মকে দেখেছি যে এই পাকিস্তান দল শোয়েব আখতারকে দিয়ে কি মাস্তানিটা করেছে আমাদের উপরে। এখন আমরা রানাকে দিয়ে দাদাগিরি করছি, রানাগিরি করছি ওদের উপরে, যে দেখো আমাদেরও পেসার আছে। ওরা কিন্তু সব সময় দেখেছি আমরা, আমাদের সাংবাদিকরা বলতো যে তোমরা ভাত মাছ খাও বাঙালি, তোমাদের কি মানে ওই পেসার হইতে হলে ওরকম তাগড়া হতে হয়, ওরকম উঁচা লম্বা, ওরকম মানে শক্তিশালী হতে হয়। আজকে সেই পাকিস্তানকে আমরা দেখিয়ে দিচ্ছি। এই অনুভূতিটা, এই আনন্দটা আসলে বলার মতো না। যেটা শান্তও বলছিলেন যে আমরা এখন চ্যালেঞ্জ জানিয়ে ওদেরকে হারাচ্ছি, লিড দিচ্ছি, এই প্রথম লিড নিয়ে আমরা একটা ম্যাচ জিতলাম। তো এই যে চেঞ্জেসটা, এইটা বাংলাদেশে অসাধারণ একটা অগ্রগতি আমি মনে করি। নাহিদ রানার প্রসঙ্গটা আমি আরেকটু পরে আনতে চাচ্ছিলাম, আপনি যেহেতু নিয়ে আসলেন সেই ক্ষেত্রে বলতে চাই, উনি 10টা ওভারও করেন না এবং সেখানে 5 উইকেট পেয়েছেন 40 রানে, 2টা মেডেন ওভার আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই নাহিদ রানাকে নিয়ে আমরা দেখছিলাম যে সহকর্মী নাহিয়ান বিন জসিমের একটা রিপোর্টে, যে আগে একটা সময় উনাকে নিয়ে অনেকে ট্রল করতো যে নাহিদ রানার শুধু গতিটাই আছে, কিন্তু আমরা দেখলাম যে ভেরিয়েশন, যদি আমরা রিজনের আউটটাই বলি, রিজন হয়তো বা রাতে ঘুমাতে পারেনি নিঃসন্দেহে। না, কিছু বোলারের না কিছু বল আসলে সিগনেচার বল থাকে। আমার মনে হয় যে নাহিদ রানার এটা ছিল সিগনেচার বল। এখনো পর্যন্ত আপনি দেখেন শেনওয়ানের কথা বলতে কিন্তু আমাদের মাথায় আসে সে 96 মাইক গেটিংকে তিনি যে টার্নটি নিয়ে আউট করেছিলেন। শোয়েব আখতারের কথা যদি বলেন, ইডেন টেস্টে সচিন টেন্ডুলকার রাহুল দ্রাবিড়কে পরপর 2 বলে করে আউট করেছিলেন। তো তেমনই একটি সিগনেচার বল করলেন কালকে আমাদের নাহিদ রানা। আপনি যে রিভার্স সুইংটা তিনি করেছে, আমি মনে করি 147.2K উইথ সুইং, এইটা যে কোনো বোলারের কাছে মানে একটা মানে ভয়ঙ্কর একটা ভীতির ব্যাপার। এবং যে ভয়ঙ্করের একটা যে সৌন্দর্য আছে, নাহিদ রানা কিন্তু শান্ত ভয়ঙ্কর, তার ওই গতির সঙ্গে এই সুইং, রিভার্স সুইং, এবং আপনি ওই সিচুয়েশনটা যদি করেন, তিনি একটা আতঙ্ক তৈরি করে দিয়েছিলেন পুরা ক্যাম্পে। আমি মনে করি যে 4:10 থেকে 4:35 পর্যন্ত 25 মিনিটে
রানা, নাহিদ রানা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে পাকিস্তান ইনিংসের উপরে। আপনি দেখেন ফিল্ড প্লেসিংগুলো, স্লিপ 3 স্লিপ গালি, আপনার পয়েন্ট পর্যন্ত জাল বিছিয়ে দিয়েছে। মানে ওই যে একটা আতঙ্কের পরিবেশ, ওই জায়গাটা আপনি চেপে ধরার যে চেপে বিষয়টা। ধরার যে ব্যাপারটা, এইটা আমরা দেখি অ্যাশে যে দেখি, সেইখানে আমরা দেখলাম এই টেস্টে বাংলাদেশ ডমিনেট করছে পাকিস্তানের উপরে সেই পেস দিয়ে। মানে এইটা আপনি কল্পনা করলে না অসাধারণ, মানে এই তৃপ্তিটা আসে ভোলার না। আমি যেটা বললাম এটা ছিল তার সিগনেচার বোলিং, 147.2K উইথ সুইং। সেটাই আসলে যে মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটা জেতার জন্য নেমেছে, এবং আপনি যদি ফিল্ডারদের ওই সময়ের যে তারা উপভোগ করছিলেন যে না একটা ব্যাপার আছে না, যে বডি ল্যাঙ্গুয়েজ বলে একটা বিষয় আছে। নাজমুল শান্ত, মুশফিকুর রহিমকে আমরা দেখতে পেয়েছি যে তিনি ম্যাচটা কতটুকু এনজয় করেছেন। মনেই হচ্ছিল যে তারা জিতবে, যে লাঞ্চের পর হয়তোবা তারা খাবার খেয়ে শুধু নামে নাই, তারা ভেতরে একটা ক্ষুধা নিয়ে নেমেছিল যে বাক একদম হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে ম্যাচটা ছিনিয়ে আনবে। সেটাই কিন্তু হয়েছে। সজীব, আপনি যেটা বললেন, আমরা কিন্তু অতীতে যে 25টা টেস্ট জিতেছি এবং সবকিছুতে দেখেছি, সব টেস্টের ভিতরে আমার মনে হচ্ছে কিছু আবেগ কাজ করতো, মানে খুব আমরা আবেগের জায়গা থেকে খুব সবাই মিলে এক আটটা নেমে কিছু একটা করে দেখাতে হবে। আমার কাছে মনে হচ্ছে এই টেস্টটা যেটা আমরা জিতলাম মিরপুরে, সেখানে আবেগের সঙ্গে পেশাদারিত্ব ছিল প্রচন্ডভাবে। আপনার কৌশলী পেশাদারিত্ব দিয়ে তারা এই টেস্টটি জিতেছে। আপনি যদি খেয়াল করেন, একটি টেস্টে কিন্তু স্লেজিং এর একটা ব্যাপার থাকে, প্রতিপক্ষকে একটু তাতিয়ে দেওয়া। আপনি লিটন দাস উইকেটের পেছন থেকে রিজওয়ানকে যেভাবে বলছিলেন যে তার রেপুটেশন নাই, সে মারতে গেলে আউট হবে, তার দেশে ফেরা কঠিন হবে, এই যে যে ব্যাপারগুলো আপনি এই ব্যাপারটা যদি দেখেন, তারপরে আপনি দেখেন যে ফিল্ড প্লেসিংগুলা আপনি ডিক্লেয়ার করে দেয়া, নাহিদ রানাকে ফ্রেশ রাখার জন্য 9 উইকেট হাতে রেখে তাকে কিন্তু রান ব্যাটিংয়ে নামানো হয়নি। লাঞ্চের 1 ওভার হলেও বাংলাদেশ করতে চেয়েছিল, ওদেরকে ব্যাটিংয়ে পাঠাতে চেয়েছিল। এই যে যে ব্যাপারগুলো, ছোট ছোট ব্যাপার, আপনি এই ছোট ব্যাপারগুলো থেকেই কিন্তু একটা বড় টিম ইউনিট চলে আসে, এবং সব মিলে যেটা বললাম যে পেশাদারিত্বের জায়গা থেকে বাংলাদেশ এই টেস্টটা মানে তাদের চূড়ান্ত পর্যায়ে দেখিয়েছে এবং বিশ্বকে বার্তা দিয়ে দিচ্ছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা এখন 6 নম্বর উঠে গেছি। আমার মনে হয় যে সবার কাছে একটা বার্তা চলে গেছে, এই বাংলাদেশকে শুধুমাত্র যে স্পিন নির্ভর দল এইভাবে আসলে রেটিং করা যাবে না। নিঃসন্দেহে আমরা যদি টেস্টটা জয়ের পেছনে যদি বলি, যে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে যেভাবে ব্যাটিং করলো, নাজমুল শান্ত সেঞ্চুরি করলেন, মমিনুল সেঞ্চুরি করতে গিয়েও করতে পারলেন না, এবং মুশফিকুর রহিম তিনিও সেঞ্চুরির কাছাকাছি গিয়েছেন, এবং পরবর্তীতেও তারা দুর্দান্ত ব্যাটিং করেছেন। মানে মোটামুটি সবগুলো মানে সেক্টরে কিন্তু বাংলাদেশ দারুণ করেছে, এবং শান্ত পরের ইনিংসে সেঞ্চুরিটা মিস করেছেন। নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি এবং তার যে যদি বলি যে ব্যাটিং করার যে ব্যাপারটা, সবকিছু মিলে কিভাবে কি বলবেন? না, নাজমুল শান্তকে দেখেন আমাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা অনেকেই দেখি যে তাকে ট্রল করা হয়, লর্ড অ্যাসোসিয়েশন, লর্ড একজন বলা হয় তার পারফর্ম নিয়ে। কিন্তু আমার মনে হয়েছে কত আপনি যদি টেস্টের ইনিংসগুলো তার দেখেন এবং ওয়ানডে তার রিসেন্ট ফর্ম দেখেন, তাহলে কিন্তু আপনাকে বলতেই হবে, আসলে পজিটিভ অর্থে বলতে হবে, সে আসলেই লর্ড অ্যাসোসিয়েশনে চলে আসছে এবং পারফর্ম করে চলে আসছে ধারাবাহিকভাবে। আপনি তারাই ওই জায়গাটা আর বলতে পারবেন না। আর আপনি যেটি কথা বললেন যে তিনি সেঞ্চুরি করতে পারতেন, মিস করেছেন, আমি মনে করি সেঞ্চুরিটা মিস করে ভালো বলবো না, তবে খারাপ হয়নি। কারণ আপনি দেখেন গল টেস্টে কিন্তু নাজমুল হোসেন শান্তর এই সেঞ্চুরি ছিল পরপর 2 ইনিংস, এবং সেই ম্যাচটি কিন্তু আমরা ড্র করেছিলাম, সেটা আমরা জিততে পারতাম। আমি এখনো মনে করি শান্তর ওই সময় ওই গলের ওই সিদ্ধান্তটা ভুল ছিল। হয়তো তারপরেই তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন যে না, সেঞ্চুরি না, আসলে দলের জন্য টার্গেট সেট করতে হবে, প্রতিপক্ষকে সময় দিতে হবে, মানে সময়ের সাথে তারা যারা দৌড়াতে পারে, এই যে তারা দেয়াটা, এইটা আসলে একজন টেস্ট ক্যাপ্টেনের জন্য, অভিজ্ঞ টেস্ট ক্যাপ্টেন এবং সফল টেস্ট ক্যাপ্টেনের জন্য একটা মানে ক্যালকুলেটর নিয়ে তাকে নামতে হয়, সেটা কিন্তু শান্ত করছে। এবং তাকে দেখেন এই মুহূর্তে তিনি 17টা টেস্টে বাংলাদেশকে 7টিতে জিতিয়েছেন, মানে জয়ের রেটে বলেন, যে কোনোভাবেই বলেন, এই শান্ত আসলে লর্ড শান্তই। সেটাই। আমরা যদি বাকি প্লেয়ারদের কথা যদি বলি, যে মুমিনুল হক তিনিও কিন্তু দারুণ ব্যাটিং করেছেন, এবং মুশফিকুর রহিম, তাদের ব্যাপারেও নিঃসন্দেহে বলতে হয় যে সিনিয়র জুনিয়র সবকিছু মিলে একটা অভিজ্ঞ একটা প্যাকেজ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টেস্ট দল। আপনি মুশফিকুর রহিম এবং মমিনুল তারা যে স্কুটিতে চড়ছিলেন, আমার খালি মনে হচ্ছিল তারা মানে একটি স্কুটি চলছে যেখানে নাকি 178টা টেস্ট চলছে, মানে আপনি দুজনের টেস্ট খেলেছে, প্রায় 178টি টেস্ট খেলেছেন দুজনে। এই যে অভিজ্ঞতার ঝুলি, তারা কিন্তু অনেক বছর ধরে বাংলাদেশ দলের সঙ্গে আছে, এবং মাঝখানে মানে মিডল অর্ডারে তারা যে অ্যাঙ্করের রোলটা প্লে করছে, তারা যে ভিড়টা করে দিচ্ছে, এইটা আসলে আপনার যে কোনো টেস্টে বলেন, যে কোনো ক্যাপ্টেনের জন্য একটি স্বস্তির ব্যাপার। এবং মুশফিকুর রহিমের কথা আপনি বলছিলেন, শান্তও কালকে বলছিল যে তিনি কিন্তু বারবার দলের মাঠে ফিল্ডিং করার সময় বারবার সবাইকে অনুপ্রাণিত করেন, আরেকটু কিছু কর, আরেকটু বাড়া, আরেকটু এফোর্ট দে, আরেকটু এফোর্ট দে। এই যে তাড়নাটা, মুশফিকের এই তাড়নাটা একজন বড় ভাইয়ের মতন, এটা আসলে শান্তকে অনেক রিল্যাক্স করেছে এবং আমাদের
এই কারণেই কিন্তু আমরা বাংলাদেশ দলকে একটা সুখী সংসারের মতন মনে হচ্ছে এই টেস্ট দলটাকে। নিঃসন্দেহে বাংলাদেশের সাময়িক যে সম্প্রতি যে আমরা ম্যাচগুলো দেখতে পাচ্ছি, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে নিজেদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা, মানে সবার মধ্যে এই ব্যাপারটা আছে। আমরা যদি এর আগের সিরিজের কথা বলি, সেখানেও আমরা দেখতে পেয়েছি। এবং আপনি যে লিটন দাসের কথা বললেন, এই ব্যাপারগুলোতে বোঝাচ্ছে যে বাংলাদেশের ড্রেসিং রুমের পরিস্থিতি এখন খুব ভালো, অনেক ভালো। আমি যদি বলি, আমি এই টেস্টটাই দেখেন, তার আগের নিউজিল্যান্ডের যদি আমরা দেখি, সব সিরিজ মিলে কিন্তু এই জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে। আসলেই তারা খেলাগুলো উপভোগ করছে। তারা কিন্তু আর আগে একটা সময় ছিল, তারা কিন্তু সবসময় কানটা বাইরে, ড্রেসিং রুমের বাইরে রাখতো, কি হচ্ছে না হচ্ছে। এখন কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। এখন তারা, আমার মনে হচ্ছে যে একটা দল হয়ে কারা খেলছে, তাদের ভিতর যে তাড়নাটা কাজ করছে, সবাইকে সাহায্য করা, ভালো করা, এই জিনিসটা আসলে যে কোনো দলের জন্য আসলে একটা দল হয়ে গড়ে উঠতে, একটা বড় দল হয়ে গড়ে উঠতে এটা সাহায্য করে। এবং ইংল্যান্ডের যদি বলেন, ইংল্যান্ড কিন্তু একটা টেস্টে তাদের একটা ট্রেন্ড সেট করে দিয়েছে, বাজবল। তাদের কোচ ব্র্যান্ডন ম্যাকলাম, তার ডাকনাম বাজ, এই জন্য থেকে বাজবল শুরু হয়ে গেছে, আক্রমণাত্মক ব্যাটিং। আমার মনে হয় আমাদের এই টেস্ট দলে, আধুনিক ক্রিকেটে তো তাই হচ্ছে। ক্রিকেটে আমাদের এই টেস্ট দলের শান্ত যেভাবে তার দলটাকে গুছিয়ে নিয়েছে, আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি মাঠে নামছেন, সবার ভিতরে ফিল্ড সেটআপ বলেন, ব্যাটিং বলেন, সেটাতে আমাদের শান্ত বলও বলতে পারি যে আমাদের এই দলে এখন টেস্টের শান্ত বল চলছে। মিরপুরের উইকেট এবং তার যে ড্রেনেজ ব্যবস্থা, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যে আমরা দেখেছি টানা 2-3 ঘন্টা বৃষ্টি হচ্ছে, তারপর 10-15 মিনিট পর একেবারে রোদ উঠলে আবার পুরোপুরি সবকিছু ঠিক হয়ে যাচ্ছে। এবং পিচটা নিয়েও বলতে হয়, মানে এই যে ধানক্ষেত যে তকমাটা এই টেস্টের মাধ্যমে, সেটা কি কিছুটা হলেও নামটা সরিয়ে নেওয়া উচিত কিনা? হ্যাঁ, অনেকটাই সরিয়ে নিয়েছে, অনেকটাই হয়েছে। আপনি যেটি বললেন যে এই সিরিজে কিন্তু, এই টেস্টে যদি আমি বলেন, এই টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আপনি শান্ত, হয়েছে ভ্যালুয়েবল প্লেয়ার আপনার মমিনুল হয়েছে। বাট মোস্ট ভ্যালুয়েবল, মানে আমি কি বলবো, প্লেয়ার বলা যাবে না, ভ্যালুয়েবল হতে পারে, এই টেস্টের মূল্যবান একটি জিনিস হতে পারে যে আমাদের গ্রাউন্ড এবং আমাদের গ্রাউন্ডস কর্মীরা। তারা যেভাবে এই টেস্টটি আপনি 5 দিন দেখালো, এটা কিন্তু আসলে 4 দিনের মতন হয়েছে, সেশন কমে গিয়েছে। সেইখানে তারা যে প্রস্তুতিটা নিয়েছে, আসলে তাদেরকে স্যালুট। তাদের এই কাজ এবং তাদের আগ্রহ এবং তাদের দক্ষতা আসলে এই টেস্টটাকে বাংলাদেশের পক্ষে নিয়ে গেছে। আপনি যেটা বললেন মিরপুরের পিচ, এটা কিন্তু আপনার আগে যেটা হতো যে গামিনী থাকতে আমরা দেখতাম যে ঘাসের আস্তরণ দিয়ে কিন্তু ওটা চাপা রোল করা হতো। এখন কিন্তু ঠিক ওটা করা হয় না। যেটা করতে করতে গামিনী ওটা ডাম্প করে ফেলছিল, ওটা কিন্তু এখন হয় না। এখন কিন্তু সলিড রোলার চালানো হয় এবং সেখানে কিন্তু আমরা স্পোর্টিং উইকেটগুলো দেখছি। এই জন্যই কিন্তু মিরপুরের সেই ধান ক্ষেতের তকমাটা মনে হয় এখন আর দেওয়া যায়। ব্যাটাররাও নিঃসন্দেহে খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারছেন। আপনি যদি দেখেন যে নাজমুল শান্ত 2 ইনিংসে কিন্তু তিনি প্রায় সেঞ্চুরি দেখা পেয়েছেন এবং রানও কিন্তু যথেষ্ট হচ্ছিল। অর্থাৎ যে যেটাতে ভালো করবে, শুধুমাত্র উইকেটের সহায়তা নিয়ে যে আমরা এগিয়ে গেলাম ব্যাপারটা তা না। মানে উইকেটের ফায়দাটা কিন্তু এখানে আর কাজে আসছে না, পারফর্ম করতে হবে। হ্যাঁ, অবশ্যই। আপনি এই যে স্পোর্টিং উইকেটে খেলা, আপনার পরের সিরিজ কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে খেলতে হবে। সেখানে কিন্তু আপনি নিশ্চিতভাবে, এবং আপনি বাউন্সি পিচে খেলতে হবে, সবুজের পিচে খেলতে হবে, তার একটা রিহার্সেল কিন্তু মিরপুর থেকে শান্তরা নিয়ে গেল। এবং আমার মনে হয় যে এই আত্মবিশ্বাসটা, এই যে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাসটা, এইটা আপনার অস্ট্রেলিয়া সিরিজেও কাজে লাগবে। তবে শান্ত কিন্তু কালকে ড্রেসিং রুমে একটা পেপটপ দিচ্ছিলেন তিনি, যে ম্যাচের পরে, যে আমাদের কিন্তু আজকের দিনটিই শুধু আনন্দ করার কথা, কালকে থেকে কিন্তু আমাদের আবার সিলেটের প্রস্তুতি নিতে হবে। সুতরাং এই সিরিজটা আমরা 1-0 এগিয়ে গিয়েছি, আমাদের এখন টার্গেট থাকবে 2-0 করা। টাইগারদের ক্ষুধা রয়েছে এবং সেই জায়গায় একটু অন্য আলোচনায় যেতে চাই। তামিমের আরেকটা উদ্যোগ আমরা গতকাল দেখতে পেয়েছি, যে সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে সেখানে প্লেয়াররা গাড়ি পাবে, অর্থাৎ যে সবচেয়ে ভালো ভ্যালুয়েবল প্লেয়ার হবে তাকে গাড়ি দেওয়া হবে। সেই অনেক আগে এই প্রচলনটা ছিল, আবার নিয়ে আসা হচ্ছে। এর আগে আমরা দেখতে পেয়েছি যে ইলেকট্রিক বাইক পেয়েছেন শরীফুল। অর্থাৎ এই যে ব্যাপারটা চালু করা, এটা তো নিঃসন্দেহে ক্রিকেটারদের আরো বেশি ক্ষুধা তৈরি করবে। অবশ্যই একটা আপনার স্পোর্টসম্যান এবং অ্যাথলেটদের কাছে কিন্তু এই বাইক কিংবা মোটর এইগুলা কিন্তু খুব একটা আকর্ষণীয় ব্যাপার থাকে। এবং তামিম ইকবালের নিজেরও গাড়ির উপরে একটা আলাদা ফ্যাসিনেশন আছে। তো সব মিলে আমার মনে হয় যে এই উদ্যোগটা অবশ্যই সবাইকে অনুপ্রাণিত করে। কালকে আমরা যেমন দেখলাম মমিনুলকে এত মানে বাইক চালিয়ে, স্কুটি চালিয়ে যাচ্ছে, মুশফিককে নিয়েছে। তিনি কিন্তু এই সিরিজে একটি কথা বলেছিলেন যে সেঞ্চুরিটা মিস করেছি, বউ রাগ করবে। আমার মনে হয় কালকে স্কুটিটা পাওয়ার পর বউ আর রাগ করবেন, একটা হাসি দেবে। তা আমার মনে হয় যে এইগুলো আসলে ছোট ছোট ব্যাপার, কিন্তু সবাইকে কিন্তু অনুপ্রাণিত করে। আমি যেটা বললাম আবারও, যে এই টেস্ট দলটাকে একটা সুন্দর সুখী পরিবারের মতো রাখার একটা কৃতিত্ব, কিন্তু কৃতিত্ব না, আমি যেভাবে দেখুন না কেন, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি সবার একটা এই দলটাকে সুখী রাখার
আপনি রাখতে হবে, প্রচেষ্টা এবং রয়েছে। প্রচেষ্টা রাখতে হবে, এবং তাদেরকে যেমন ফ্যাসিলিটিস দিতে হবে অনুশীলনের, তেমন রিওয়ার্ডগুলো দিতে হবে, এরকম বড় বড় পুরস্কার দিতে হবে। নিঃসন্দেহে আমরা আশা করছি যে সামনে আরো বেশি চমক দেখবো এবং সেই সঙ্গে বাংলাদেশ সিলেট টেস্টটা দারুণভাবে শুরু করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সঞ্জয় সাপিয়াল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ প্রথম টেস্টে একেবারে বীরের বেশে জিতেছে এবং ক্রিকেটারদের উজ্জীবিত করতে একের পর এক পুরস্কারের ব্যবস্থা করছেন বিসিবির সভাপতি তামিম ইকবাল।